হ্যালো, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমরা আগেই কথা দিয়েছিলাম পরের ক্লাসগুলোতে খুব শীঘ্রই আসব। তো আজকে আমরা নেক্সট টপিকে চলে এসেছি। আজকে আমাদের টপিক হলো সারফেস টেনশন। তো এই সারফেস টেনশন ক্লাস 9-10 এবং ক্লাস 11-12 দুটো পরীক্ষার জন্যই সমান গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে সারফেস টেনশন থেকে 11-12 এর মধ্যে সেই অর্থে খুব মেনশন করে বলা নেই যে কতটুকু সিলেবাসে থাকবে, তবে ভিসকসিটির জন্য কতটা সিলেবাসে থাকবে সেটা সিলেবাসের মধ্যে মেনশন করা আছে। তাহলে বোঝাই যাচ্ছে যে যেহেতু ভিসকসিটি আছে, সেহেতু সারফেস টেনশনটা থাকবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমরা শুরু করি সারফেস টেনশন থেকে। দেখো, একদম শুরুতে আমরা যেটা দেখব সারফেস টেনশনের ডেফিনিশন। এই সারফেস টেনশন কি? সারফেস টেনশনকে বাংলাতে বলা হয় পৃষ্ঠটান। জিনিসটা কি? একটা সারফেস নিলাম। সারফেসটা কিরকম? ধরো একটা পাত্র নিলাম, সেই পাত্রের মধ্যে কিছুটা লিকুইড রাখা আছে। এই লিকুইডের এই যে সারফেসটা, ওপেন সারফেস, এই সারফেসেই কাজ করবে হলো আমাদের সারফেস টেনশন। তো সারফেস টেনশন কিভাবে কাজ করে? প্রথমে দেখো, আমরা যদি এই লিকুইডের সারফেসের উপর একটা, এই সারফেসটাকে এইভাবে ইমাজিন করলাম যে এই ওপরের সারফেসটা এটা, এর উপর এবার একটা ইমাজিনারি লাইনকে নিলাম। এই ইমাজিনারি লাইন নিলে আমরা দেখতে পাবো যে এই লাইনের সাথে পারপেন্ডিকুলারলি এভাবে ফোর্স কাজ করে। যেহেতু এই সারফেসটা এটা ঠিক ওপরে আছে, তাহলে আমরা বলতে পারি এই সারফেসটা অ্যাকচুয়ালি এটার একটা ট্যানজেনশিয়াল সারফেস। তাহলে এই যে ইমাজিনারি লাইনটা নেওয়া হয়েছে, এই ইমাজিনারি লাইনের বোথ সাইডেই কিন্তু পারপেন্ডিকুলারলি ফোর্স কাজ করছে। এই যতটা ফোর্স কাজ করছে, এই লাইনটার তো লেংথ কোনো ফিক্সড নেই। তাহলে সারফেস টেনশনকে ডিফাইন করব কি করে? সারফেস টেনশনকে ডিফাইন করা হয় এইভাবে, এই যে লাইনটার উপর টোটাল যতটা ফোর্স কাজ করছে, সেই টোটাল ফোর্সকে আমরা টোটাল লেংথকে ডিভাইড করে দেবো। তাহলে টোটাল ফোর্সকে যদি টোটাল লেংথ দিয়ে ডিভাইড করি, তাহলে এটা বোঝায় যে ইট ইজ দ্য ফোর্স পার ইউনিট লেংথ। তাহলে সারফেস টেনশনের যে একদম বেসিক ডেফিনেশনটা আমরা পেলাম, সেটা হলো কোনো একটা সারফেসের উপর যদি একটা ইমাজিনারি লাইন ড্র করি, সেই ইমাজিনারি লাইনের ইউনিট লেংথের উপর যতটা ফোর্স কাজ করে, সেই ফোর্সটাই হলো সারফেস টেনশন। তাহলে এবার যেটা জানবো সারফেস টেনশনের ইউনিট ডাইমেনশন গুলো। দেখো, সারফেস টেনশনকে জেনারেলি এস দিয়ে ডিনোট করা হয়। হ্যাঁ, কোথাও কোথাও সারফেস টেনশনকে টি দিয়েও ডিনোট করা হয়। তো এস দিয়ে হোক বা টি দিয়ে হোক, যাই হোক, এটা কোনো ম্যাটার করে না। আমরা প্রথমে জানবো সারফেস টেনশনের ডাইমেনশন বা ইউনিট গুলো কি হবে। তো যেহেতু সারফেস টেনশন মানে ফোর্স বাই লেংথ পেয়েছি, তাহলে এর ডাইমেনশন হবে ফোর্সের ডাইমেনশন, দ্যাট ইজ mlt-2 বাই লেংথের ডাইমেনশন এল। এল কেটে দিলাম, তাহলে mt-2। এটা হলো আমার সারফেস টেনশনের ডাইমেনশন। সারফেস টেনশনের ইউনিট কি হবে? সারফেস টেনশন অ্যাকর্ডিং টু ডেফিনেশন ফোর্স বাই লেংথ, তাহলে এর এসআই ইউনিট হবে, ফোর্সের এসআই ইউনিট নিউটন, লেংথের হলো মিটার, তাহলে নিউটন বাই মিটার। তাহলে সিজিএস ইউনিট এখান থেকে কি হতে পারে? বোঝাই যাচ্ছে ওটা ডাইন পার সেন্টিমিটার হবে। তো এখানে একটা ছোট্ট এক্সাম্পল বলি। জলের মানে ওয়াটারের যে সারফেস টেনশন, ওয়াটারের সারফেস টেনশন ধরা হয় 0.072 নিউটন পার মিটার। তাহলে এই যে 0.072 নিউটন পার মিটার, তাহলে আমরা এখান থেকে একটা গেস করতে পারছি কিছুটা যে সারফেস টেনশনের ভ্যালু কেমন হতে পারে। তবে এই ভ্যালুটা কিন্তু ফিক্সড নয়। সারফেস টেনশনের যে ভ্যালু হয় কোনো লিকুইডের, সেই সারফেস টেনশনের ভ্যালু কিন্তু চেঞ্জ হতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাক্টরের উপর। কোন কোন ফ্যাক্টরের উপর সারফেস টেনশনের ভ্যালু ডিপেন্ড করে, ওটা আমরা পরের টপিকে আসব, তখন দেখাবো। তাহলে আমরা সারফেস টেনশন কি দেখলাম, আর তার ইউনিট ডাইমেনশনটাও কি দেখলাম। এবার সারফেস এনার্জি এবং তার ইউনিট ডাইমেনশন দেখব। তার আগে সারফেস টেনশন অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি সারফেস টেনশন জিনিসটা কি, কিছু এক্সাম্পল বলি। ধরো একটা ব্লেড নিলাম, এবার ব্লেডটাকে একটা জলের উপর রেখে দিলাম।
শান্তভাবে কোন একটা পাত্রের মধ্যে কিছুটা জল আছে, জলের উপর আমি একটা ব্লেডকে রেখে দিলাম। সাধারণত যদি আর্কিমিডিসের প্রিন্সিপাল ব্যবহার করি তাহলে নিয়ম অনুযায়ী ব্লেডটা ডুবে যাওয়ার কথা, কিন্তু যদি খুব শান্ত জল হয় তখন দেখতে পাবো যে ব্লেডটা জলের উপর ভাসছে। তাহলে এটা কি কারণে হচ্ছে? এটা কিন্তু কারণ একটাই, সেটা হলো সারফেস টেনশন। আসলে ওই সারফেসের উপর একটা টেনশন বা ফোর্স পার ইউনিট লেংথ কাজ করেছে বলেই ওই ব্লেডটাকে ও ব্যালেন্স করে ওপরের দিকে রেখে দিয়েছে। এরকম আরো কিছু এক্সাম্পল আছে, যেমন ধরো কিছু পোকামাকড়কে আমরা দেখতে পাই জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এবার পোকামাকড় যদি জলের উপর দিয়ে হেঁটে যায়, সেক্ষেত্রে তুমি আর্কিমিডিসের প্রিন্সিপালের কথা ভাবতে পারো। কিভাবে? না, আর্কিমিডিস প্রিন্সিপালে খানিকটা ডুবে যাবে, খানিকটা ভেসে থাকবে। কিন্তু আমরা পোকাদের ক্ষেত্রে দেখি পোকাদের পায়ের একটা অংশ পর্যন্ত জলে ভেজে না। তাহলে এটার কি কারণ হতে পারে? এটার কারণও সেম, সারফেস টেনশন। আসলে এটাকে যদি আমরা একটুখানি মানে ছোটদের মতো করে বোঝার চেষ্টা করি, সারফেস, দুধের উপর যেমন সর পড়ে একটা পর্দার মতো থাকে, তেমনি জলের উপর বা যে কোনো লিকুইডের উপর এরকম একটা আস্তরণ থাকে। অবশ্যই ইমাজিনারি আস্তরণ, এটা কিন্তু ওই সরের কথা ভাবলে হবে না। সরটা তো একটা ফরেন মেটেরিয়াল, ওটার কোনো কথা নেই। এখানে কথাটা কি হলো, যে ওয়াটার বা লিকুইডের উপর একটা ইমাজিনারি সারফেস, অ্যাকচুয়ালি যে সারফেস বরাবর ফোর্স কাজ করছে, মানে অ্যাক্টিং ফোর্স আছে, এরকম একটা সারফেস। তো সারফেস টেনশন ছেড়ে দিলাম। এবার চলে আসো সারফেস এনার্জি। সারফেস এনার্জির ডেফিনেশনটা কিরকম হবে বলি। মনে করো একটা বেলুন নেওয়া হলো। আচ্ছা, বেলুন ছেড়ে দাও, একটা বাবল নিলাম। কি বাবল? না এয়ার বাবল বা সোপ বাবল কিছু একটা। এই বাবলটাকে যদি কোনোভাবে আমরা ফোলাই, এবার এই ফোলানোটা কিভাবে সম্ভব? অনেক প্রাকৃতিক ভাবেই কিন্তু এটা বাবলকে ফোলানো যেতে পারে। কিভাবে প্রাকৃতিক ভাবে বাবল ফোলানো যায়? ধরো জলের একদম নিচেই যদি কোনো বাবল তৈরি হয়, সেই বাবলটা যত ওপরে উঠে আসবে তত কিন্তু বাবলটা আস্তে আস্তে বড় হবে। তাহলে কি হচ্ছে? এখানে সারফেস এরিয়াটা বড় হচ্ছে। এবার সারফেস এনার্জির ডেফিনেশনটা কি? সারফেস এনার্জির ডেফিনেশন বলছে এই যে বাবলটা আস্তে আস্তে বড় হয়েছে, তার মানে কি হচ্ছে? এর সারফেস এরিয়াটা ইনক্রিজ করেছে। তাহলে যে কোনো ওয়ার্ক ডানের জন্য এনার্জি দরকার। তাহলে এই যে সারফেস এরিয়াটা আস্তে আস্তে ইনক্রিজ করলো, তার মানে আসলে কি হয়েছে? এখানে কিছুটা ওয়ার্ক ডান হয়েছে। তাহলে এই ওয়ার্ক ডানটা কি? এই যে আমার সারফেস এরিয়া ইনক্রিজ হলো তার জন্য ওয়ার্ক ডান। এখানেও যদি ডিফাইন করতে হয় তখন এভাবে করতে হয়, ইউনিট সারফেস এরিয়া ইনক্রিজ করতে যে ওয়ার্ক ডান তাকে বলা হয় সারফেস এনার্জি। তাহলে সারফেস এনার্জি কি? লাস্ট বলছি যে সারফেস এরিয়াকে ইউনিট অ্যামাউন্ট ইনক্রিজ করতে যে ওয়ার্ক ডান বা এনার্জি দরকার, সেটা হলো সারফেস এনার্জি। এই সারফেস এনার্জি থেকে বেশ কিছু ছোট ছোট আমরা প্রবলেম দেখতে পাবো একটু বাদে। কিরকম? না, ধরো তোমাকে বলবে একটা সারফেস আছে, সেটা ইনক্রিজ হয়ে একটা নিউ সারফেস হলো, তাহলে এখানে টোটাল ওয়ার্ক ডান কত? আমরা জানি সারফেস এনার্জি যত হবে সেটা হলো ইউনিট এরিয়া ইনক্রিজের জন্য। আর যদি কোনোভাবে টোটাল এরিয়া ইনক্রিজ কতটা পেয়ে যায়, তাহলে ওই সারফেস এনার্জি ইনটু ওই এরিয়া ইনক্রিজ করলেই টোটাল এনার্জিটা পেয়ে যাব। ক্লিয়ার আশা করি। পরের টপিকে চলে এসো। আচ্ছা, তার আগে সারফেস এনার্জির ইউনিট ডাইমেনশন। তাহলে অ্যাকর্ডিং টু ডেফিনেশন, সারফেস এনার্জি হলো এনার্জি রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য ইউনিট এরিয়া। তাহলে এনার্জি বাই এরিয়া, এনার্জি বাই এরিয়া মানে যদি ডাইমেনশনে চলে আসি, এনার্জির ডাইমেনশন আমরা জানি ml² t-2, এরিয়ার হলো l², l² কেটে দাও, তাহলে এটা আসে mt⁻²। সারপ্রাইজিংলি এইটা এবং এটা কিন্তু দেখো সেম। তার মানে সারফেস টেনশন আর সারফেস এনার্জি এই দুটোর কিন্তু কি সমান? না ডাইমেনশন সমান। আচ্ছা, এবার যদি এর ইউনিটের কথায় আসি, সারফেস এনার্জির ইউনিট, তাহলে এনার্জি বাই এরিয়া, এনার্জির এসআই ইউনিট হলো জুল, এরিয়ার হলো মিটার²। তাহলে জুল বাই মিটার²। এটাকেও আমরা দেখিয়ে দিতে পারবো, এই জুল বাই মিটার² আর নিউটন পার মিটার দুটোই সেম। কিভাবে দেখাবো? দেখো এখানে দেখাই, জুল পার মিটার²। জুল মানে আবার আমরা কি জানি? নিউটন ইন্টু মিটার বাই মিটার²। একটা মিটার কেটে দাও, তাহলে ফাইনালি কি পেলাম? নিউটন পার মিটারই পেলাম। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হলো এই সারফেস এনার্জি, যেটাকে সাধারণত ই দিয়ে ডিনোট করা হয়, আর সারফেস টেনশন যেটাকে সাধারণত টি দিয়ে ডিনোট করা হয়, এস দিয়েও করা যায় বলেছিলাম। তো যাই হোক,
আমরা এখানে টি দিয়েই করছি। এই দুটোর মধ্যে আবার একটা রিলেশন আছে। এই দুটোর মধ্যে রিলেশন কি বলছে, সারফেস এনার্জি এবং সারফেস টেনশন এটা নিউমেরিক্যালি সেম ভ্যালু। তার মানে ই এর ভ্যালু এবং টি এর ভ্যালু দুটো সমান, ই ইকুয়াল টু টি। আচ্ছা, যদি ই ইকুয়াল টু টি হয় তাহলে এইখানে আমি আবার আর একটা ফর্মুলা কিছু একটা আমরা এখানে লিখে রেখেছি, এটার কি অর্থ? তাহলে ক্লিয়ার মাথায় রাখবে, সাধারণত ই ইকুয়াল টু টি, বিশেষ ক্ষেত্রে ই ইকুয়াল টু এরকম একটা ফর্ম হতে পারে। তাহলে কখন কি হয়, এখানে বিষয়টা হচ্ছে, ধরো তুমি একটা সারফেস নিলে, সারফেস এনার্জি সারফেস টেনশনের রিলেশন বের করার জন্য তুমি প্রথমে কি করলে, সারফেসটাকে একটু বড় করলে, মানে ইনক্রিজ করলে। এই সারফেস ইনক্রিজ করলে একটা বিষয় যেটা হবে সেটা হলো টেম্পারেচার চেঞ্জ হবে। সারফেস এরিয়া ইনক্রিজ করলে কি হবে, এর টেম্পারেচার চেঞ্জ হবে। এই টেম্পারেচার চেঞ্জটাকে যদি আমরা ক্যালকুলেশনের মধ্যে নিই তাহলে পরে ফর্মুলা এরকম হবে। আর যদি ধরে নিই যে কোনো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, তাহলে অ্যাকচুয়ালি ফর্মুলাটা হবে এইটা। তাহলে প্র্যাকটিক্যালি কোনটা হওয়ার কথা, প্র্যাকটিক্যালি এই ফর্মুলাটাই একদম স্বতঃসিদ্ধ হওয়ার কথা, কারণ সারফেস এরিয়া ইনক্রিজ করলে বা চেঞ্জ করলে সারফেস টেনশন চেঞ্জ হবেই বা টেম্পারেচার চেঞ্জ হবেই, আর টেম্পারেচারের সাথে সারফেস টেনশন চেঞ্জ হয়। তো যাই হোক, আমাদের সাধারণত অঙ্ক আসলে এটার উপরেই আসবে, যে যেখানে আমরা ধরে নেব টেম্পারেচার কনস্ট্যান্ট, তার মানে সারফেস এনার্জি আর সারফেস টেনশন এই দুটো নিউমেরিক্যালি সেম। চলো পরের পেজে দেখা যাক। আচ্ছা, এই যে এতক্ষণ দেখছিলাম যে সারফেস টেনশনের ভ্যালু, এই সারফেস টেনশন অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কি কি ফ্যাক্টরের উপর? ফার্স্ট চলে আসো টেম্পারেচার। সাধারণত টেম্পারেচার বাড়লে সারফেস টেনশন ডিক্রিজ করে। কি বললাম? টেম্পারেচার বাড়লে সারফেস টেনশন ডিক্রিজ করে। এই টেম্পারেচার কতটা বাড়লে সারফেস টেনশন কতটা ডিক্রিজ করে, এটা কোনো ডাইরেক্টলি প্রপোর্শনাল বা ইনভার্সলি প্রপোর্শনাল এরকম কোনো রিলেশন নেই। শুধু মাথায় রাখতে হবে টেম্পারেচার বাড়লে সারফেস টেনশন কমে যাবে। পরের ফ্যাক্টর দেখো, সলিউশন উইথ অর্গানিক সাবস্টেন্স অ্যান্ড সলিউশন উইথ ইনঅর্গানিক সাবস্টেন্স। তো দুটো বিষয়, সারফেস টেনশন বাড়বে না কমবে এটা ওই যে লিকুইডটা আছে, লিকুইডের মধ্যে কি টাইপের মেটেরিয়াল মেশাচ্ছি তার উপর ডিপেন্ড করে। আমরা যদি অর্গানিক কোনো সাবস্টেন্স লিকুইডের মধ্যে মেশাই তাহলে কিন্তু সারফেস টেনশন বেড়ে যাবে। যদি ইনঅর্গানিক টাইপের কোনো কিছু মেশাই তাহলে সারফেস টেনশন কমে যাবে। আচ্ছা, এবার চলে আসো চার্জের কেসে। চার্জ হলো সারফেস টেনশন অবশ্যই কমবে যদি চার্জ বেড়ে যায়। পরের টপিক, এইগুলো শুধুমাত্র তথ্য বা ইনফরমেশন হিসাবে মনে রাখবে, এখান থেকে ছোট ছোট এমসিকিউ আসতে পারে। চলো পরের টপিকে। আচ্ছা, পরের টপিকে দেখো একটা নিউমেরিক্যালস দেওয়া হয়েছে। এ ওয়াটার ড্রপলেট অফ রেডিয়াস 1 মিলিমিটার ইজ ডিস্ট্রিবিউটেড ইন 10 lakh ড্রপলেট, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান। ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান। এখানে সারফেস টেনশনের একটা ভ্যালু দেওয়া আছে 72 per সেন্টিমিটার। এই টাইপের প্রবলেম খুব কমন প্রবলেম, যেখানে বলা হচ্ছে এই যে এ ওয়াটার ড্রপলেট ডিস্ট্রিবিউটেড ইন 10 lakh ড্রপলেট। এই যখন একটা ড্রপলেট 10 lakh ড্রপলেটে ডিস্ট্রিবিউট হবে, অথবা এমন হতে পারে যে 10 lakh ড্রপলেট একটা ড্রপলেটে কম্বাইন হচ্ছে, তখন বুঝতে হবে এই টাইপের যে প্রবলেম। দেখো, এই প্রবলেম যে শুধু সারফেস টেনশনেই থাকবে তা নয়, এই টাইপের প্রবলেম আরো অন্যান্য চ্যাপ্টারেও দেখা যায়। তো যখনই এরকম একটা ডিস্ট্রিবিউট হচ্ছে বা ল্যাক্স অফ ড্রপলেট কম্বাইন্ড হচ্ছে, তখন আমাদের কাজ হলো এই দুটো রেডিয়াসের মধ্যে কি রিলেশন আছে সেটাকে বের করা। এই দুটো রেডিয়াসের মধ্যে কি রিলেশন আছে সেটাকে ইন্ডিভিজুয়াল বের করতেও পারি, অথবা ডাইরেক্ট আমরা কোনো একটা ফর্মুলাকে ডিরাইভ করে মনে রাখতে পারি। কিরকম দেখো, মনে করো এই হলো আমার একটা ওয়াটার ড্রপলেট, এটা এরকম ভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেল প্রায় 10 lakh ড্রপলেটস এ, এরকম 10 lakh ড্রপলেটস আছে। তো একটা ড্রপলেটের রেডিয়াস ভাবলাম ক্যাপিটাল আর, প্রত্যেকটা স্মল ড্রপলেটের রেডিয়াস ভাবলাম স্মল আর। তাহলে এই বড়টার টোটাল ভলিউম কত হবে? 4/3 পাই আর কিউব।
আর এই একটাই তো ডিস্ট্রিবিউট হয়ে 10 লাখ ড্রপলেট হয়েছে। 10 লাখ মানে 10⁶। আর একটা ছোটর ভলিউম কত, 4/3 পাই স্মল আর কিউব। এবার এটাকে একটু কাটাকাটি করছি, দেখো 4/3 পাইটা কাটলো, তাহলে এখান থেকে ক্যাপিটাল আর ইকুয়াল টু এই 10⁶ পুরোটা টু দি পাওয়ার 1/3 অ্যান্ড স্মল আর, এরকম একটা রিলেশন এলো। দেখো এখানে 10 লাখ বলেছে সেজন্য আমরা 10⁶ লিখেছি। তাহলে এখান থেকে একটা জেনারেল ফর্মুলা হতে পারতো যে বড়টার রেডিয়াস ইকুয়াল টু যতগুলো ভাঙবো, মনে করলাম n খানাতে ভাঙবো, তাহলে n⁻⁴ ইন্টু ছোটটার রেডিয়াস, এরকম একটা কমন ফর্মুলা এভাবে মনে রাখতে পারো। তো আমরা সেটা না করে আমরা ডাইরেক্ট এটা বের করলাম যে বড়টার রেডিয়াস আর ছোটটার রেডিয়াসের এইরকম রিলেশন। তাহলে তাই যদি হয়, তাহলে এখান থেকে ছোটটার রেডিয়াস কত হবে, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর বাই এই 10⁶ মানে এটা হবে 100। ওকে, এবার দেখো এই ওয়াটার ড্রপলেট অফ রেডিয়াস 1 মিলিমিটার, তার মানে বড় আরটা হলো 1 মিলিমিটার গিভেন। তো এখানে টি এর ভ্যালু কিসে আছে, ডাইন পার সেন্টিমিটার, মানে সিজিএস সিস্টেমে আছে। তাহলে টি এর ভ্যালুটা যদি সিজিএস এ থাকে তাহলে মিলিমিটারটাকেও সিজিএস এ নেব। 1 মিলিমিটার মানে কত, 0.1 সেন্টিমিটার ডিভাইডেড বাই এই 100, তার মানে এটা দাঁড়ালো 0.001 সেন্টিমিটার। তাহলে একটা বড় রেডিয়াস হলো 0.1 সেন্টিমিটার, একটা ছোট ড্রপলেটের রেডিয়াস হলো 0.001 সেন্টিমিটার। আচ্ছা, এবার দেখো একটা বড় সারফেস এরিয়া কত, সারফেস এরিয়া এইগুলো যেহেতু গোলক তাই সারফেস এরিয়ার ফর্মুলা হলো 4πr²। এটা হলো বড়টার সারফেস এরিয়া। ছোট কতগুলো আছে, 10 লাখ, তাহলে ছোটগুলোর মোট সারফেস এরিয়া কত, 10 লাখ ইন্টু 4π স্মল r²। এটা হলো ছোটগুলোর সারফেস এরিয়া। তাহলে একটা ছোটর সারফেস এরিয়া 4π স্মল r², 10 লাখে ডিস্ট্রিবিউট হয়েছে তাই 10 লাখ ইন্টু 4π r² হলো ছোটগুলোর মোট সারফেস এরিয়া। একটা বড় সারফেস এরিয়া হলো এটা। এইবার একটা গোলক বা স্ফিয়ার ভেঙে 10 লাখ ছোট ছোট স্ফিয়ার হয়েছে, তাহলে এক্ষেত্রে কি মনে হয়, সারফেস এরিয়া বেড়েছে না কমেছে? অবশ্যই সারফেস এরিয়া বেড়েছে। তাহলে কতটা সারফেস এরিয়া বেড়েছে, নিশ্চয়ই এই দুটো ডিফারেন্স করতে হবে। বোঝাই যাচ্ছে এইটা বড়, আমি ওই জন্য এখানে ডিফারেন্স সাইনটা দিলাম। তাহলে যদি ভ্যালুটা দেখি তাহলে এটা হবে 10⁶ ইন্টু 4πr² মাইনাস 4π ক্যাপিটাল আর এর স্কোয়ার। তাহলে এইটা হলো সারফেস এরিয়া ইনক্রিজ কতটা। এবার দেখো স্মল আর এর ভ্যালু তোমরা জানো, ক্যাপিটাল আর এর ভ্যালু জানো, এখানে বসিয়ে এই সারফেস এরিয়া কতটা বাড়লো এটা ক্যালকুলেট করে নিলে, এটা হলো স্টেপ 1। আমাকে বের করতে কি বলেছে দেখো, বলছে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান। এই ওয়ার্ক ডান বা এনার্জি রিকোয়ার্ড সেম, এই কতটা ওয়ার্ক ডান বা কতটা এনার্জি রিকোয়ার্ড এটা বের করতে গেলে কি করতে হবে, এই যতটা সারফেস এরিয়া ইনক্রিজ করেছে, এটা তো সাপোজ একটা এক্স টাইপের কিছু ভ্যালু এসছে, তাহলে এক্স ইন্টু এই সারফেস টেনশনের যেটা ভ্যালু 72, এটা দিয়ে মাল্টিপ্লাই করলে যা আনসার হবে সেটা কি, এটাই হলো ওয়ার্ক ডানের ভ্যালু। এবার কি হচ্ছে না, এই ক্যালকুলেশনটা তোমাদের হাতে রইলো, এটা তোমরা নিজেরা করে নেবে, নিশ্চয়ই ক্যালকুলেশন করে দেওয়ার প্রয়োজন নেই। তাহলে প্রসেস ক্লিয়ার হলো। আরেকবার রিপিট করছি, একটা বড় ড্রপলেট ভেঙে 10 লাখ ছোট ড্রপলেট হয়েছে। বড় ড্রপলেট থেকে ছোট ড্রপলেটে ভাঙলে তাদের রেডিয়াসের চেঞ্জ হয়, রেডিয়াসের চেঞ্জ হলে সারফেস এরিয়া, বড়টার ছিল এটা, 10 লাখটা ছোট সারফেস টোটাল এরিয়া হলো এটা, এদের ডিফারেন্স করলে সারফেস এরিয়া কতটা ইনক্রিজ পাওয়া গেল, সারফেস এরিয়া ইনক্রিজ ইনটু সারফেস টেনশন করলেই পাওয়া যায় টোটাল ওয়ার্ক ডান। এভাবে মনে রাখবে। নেক্সট প্রবলেমে চলো। আচ্ছা, এবার ঠিক উল্টো একটা দেখো, 1000 small water droplet combine to form a single water drop. If radius of each small droplet is 0.01 centimeter, calculate the work. তো এখানে কি আগের প্রবলেমটা ঠিক উল্টো প্রবলেম, আগেরটাতে ছিল একটা ড্রপলেট ভেঙে 10 লাখ ভেঙেছিলাম, আর এখানে হলো 1000টা ড্রপলেট কম্বাইন টু ফর্ম আ সিঙ্গেল ড্রপলেট।
তাহলে এখানে দেখো আমরা এবার যেটা করবো, আর ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন করব না। আমাদের কাছে দেখো একটা ফর্মুলা ছিল না, r ইকুয়াল টু n টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল r, এটাকে আমরা মাথায় রেখে দেবো, আমাদের ঝামেলা মিটে যাবে। তাহলে এখানে দেওয়া আছে 1000 স্মল ওয়াটার ড্রপলেট টু কম্বাইন ফর্ম এ সিঙ্গেল ওয়াটার ড্রপলেট, আর স্মল ড্রপলেট হলো 0.01। তার মানে এখানে স্মল আর এর ভ্যালুটা দেওয়া আছে 0.01 সেন্টিমিটার। ক্যাপিটাল আর এখান থেকে বের করে নেবো। এন কি 1000টা হচ্ছে, তাহলে 1000 টু দি পাওয়ার 13, আর এটা হলো 0.01। এই 1000 টু দি পাওয়ার 1/3 মানে হলো 10, তাহলে 10 ইন্টু 0.01, তার মানে এটা হলো 0.1 সেন্টিমিটার। এটা হলো একটা বড় ড্রপলেটের রেডিয়াস, এটা হলো একটা ছোট ড্রপলেটের রেডিয়াস। তাহলে এখানে ওয়ার্ক ডান বের করতে হবে। তাহলে এখানেও বের করতে হবে কি, 1000টা প্রথমে স্মল ড্রপলেটের টোটাল এরিয়া কত ছিল, 1000 ইন্টু 4 পাই স্মল আর স্কোয়ার, এগুলো কম্বাইন হচ্ছে একটা বড়, তাহলে 1 ইন্টু 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। স্মল আর এর ভ্যালু আছে, ক্যাপিটাল আর এর ভ্যালু আছে, ভ্যালু বসাবে, ক্যালকুলেট করবে, তাহলে এইটা যেটা পাবে এটা হলো ইনক্রিজ ইন এরিয়া। এটা কি পাবে, এটা পাবে হলো ইনক্রিজ ইন এরিয়া। এই ইনক্রিজ ইন এরিয়াকে যদি আমরা মাল্টিপ্লাই করি সারফেস টেনশন দিয়ে, তাহলে পেয়ে যাবো ওয়ার্ক ডান। তাহলে এই যে ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করতে বলেছে, তার মানে এই প্রবলেম দেওয়া থাকলে আইদার সারফেস টেনশনের ভ্যালু দেওয়া থাকবে, অথবা সারফেস টেনশনটা এখানে কোনো একটা আননোন কিছু টি বা এস বলে বলা থাকবে, বা না বলা থাকলেও এখানে মানে অপশনে তোমার এখানে সারফেস টেনশন থাকবে। আশা করি বোঝা গেছে। এই যে পরপর দুটো অঙ্ক করলাম, আগেরটা এবং এটা, এই দুটো খুব কমন প্রবলেম, এবং খুব চান্সেস আছে থাকে এই টাইপের প্রবলেম গুলো আসার। ওকে, এই প্রবলেমে যাওয়ার আগে একটা জিনিস একটু বলে রাখি। একদম আগে আমরা দেখেছিলাম যে সারফেস টেনশন, এই সারফেস টেনশনের কিছু অ্যাপ্লিকেশন বলেছিলাম। তো সারফেস টেনশনের অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে দুটো একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বলে রাখি। কেন বলে রাখি, সাধারণত পরীক্ষাতে এরকম 4টে অপশন দিয়ে দেওয়া থাকে, বা কিরকম থাকে বলি, ধরো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলা রইলো যে এরকম একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা কোন ফিজিক্সের টার্ম দিয়ে এক্সপ্লেন করা যায়। তাহলে সারফেস এইখানে অনেকগুলো টার্ম আছে, সারফেস টেনশন, ভিসকোসিটি, ইলাস্টিসিটি, ক্যাপিলারিটি, এরকম অনেকগুলো টার্ম আছে, প্রত্যেকেরই অনেক অনেক করে এক্সাম্পল আছে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল বলি, যে হয়তো বললো যে উইগ অফ ল্যাম্পস। উইগ অফ ল্যাম্পস মানে হলো তোমার এই সলতে, যেটা কেরোসিনের মানে কি বলে, হ্যারিকেন বা ল্যাম্পের যে সলতে দিয়ে কেরোসিন উঠে আগুন জ্বালায়, বলে এটাতে অ্যাকচুয়ালি ফিজিক্সের কোন থিওরি কাজ করে, সারফেস টেনশন না ভিসকোসিটি না ইলাস্টিসিটি না ক্যাপিলারিটি। তাহলে এটা হলো যেমন ক্যাপিলারিটি, তো তেমনই সারফেস টেনশনের অনেকগুলো এক্সাম্পল আছে। কি কি এক্সাম্পল? সারফেস টেনশনের এক্সাম্পল হলো সমুদ্রের মধ্যে যখন ভীষণ ঝড় ওঠে বা বড় বড় ঢেউ তৈরি হয়, তখন কি হয়, বড় বড় তেলের ড্রাম থেকে তেল সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়। এতে লাভটা কি হয়? এতে লাভটা হয়, যখন তেলকে সমুদ্রের ঢেউয়ের উপর ফেলে দেওয়া হয়, ওই তেল যেখানে পড়ে, সমুদ্রের ঢেউয়ের যেখানে পড়ে, সেই জায়গার জলের সারফেস টেনশন কমে যায়। এর ফলে কি ঢেউটা ভেঙে যায় এবং জাহাজ চলতে সুবিধা হয়। এটা একটা এক্সাম্পল। আরো আছে, ধরো এই যে রং করা তুলিগুলো আছে, রং করা তুলি যদি জলের মধ্যে থেকে উপরে তোলা হয়, আমরা দেখতে পাবো রং করা তুলির এই মাথাগুলো এরকম চুপসে মতো যায়। এই যে রং করার তুলির মাথাটা এরকম একসাথে মিশে যায়, এটাও কিন্তু সারফেস টেনশনের জন্যই হয়। আর তাছাড়া এর আগে তো বললামই, ওই পোকামাকড়রা জলের উপর হেঁটে যায়, কিংবা ব্লেড জলের উপর ভেসে থাকে, এগুলো সবই সারফেস টেনশনের এক্সাম্পল। এনিওয়ে, পরের টপিকে আসো। Radius of soap bubble is increases from 1 centimeter to 3 centimeter. Calculate the work. T is given as 26 dyne per centimeter. ভালো করে খেয়াল করো, একটা সোপ বাবল আছে যার রেডিয়াস প্রথমে 1 সেন্টিমিটার ছিল, পরে ওটা 3 সেন্টিমিটার হয়ে গেল। বুঝছো ওয়ার্ক কত? তাহলে যখন সোপ বাবলটা রেডিয়াস 1 সেন্টিমিটার ছিল, তখন নিশ্চয়ই ওর এরিয়া ছিল 4 পাই আর স্কোয়ার, মানে 4 পাই 1 স্কোয়ার। এটা হলো প্রথম রেডিয়াস ছিল।
এটা পাই। আচ্ছা, এটার যখন রেডিয়াসটা চেঞ্জ হয়ে 1 থেকে 3 হলো, তখন ওর এরিয়া কত হয়ে গেল? 4π3²। তাহলে প্রথমে সারফেস এরিয়া এত ছিল, লাস্টের সারফেস এরিয়া এটা হলো। তাহলে চেঞ্জ ইন সারফেস এরিয়া কত? এটা মাইনাস এটা। এই যে চেঞ্জ ইন সারফেস এরিয়া পেলাম, আমরা আগেই দেখে নিয়েছি চেঞ্জ ইন সারফেস এরিয়াকে যদি আমরা সারফেস টেনশন দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলেই পেয়ে যাব ওয়ার্ক। তাহলে আগের দুটো প্রবলেমের মতো এই প্রবলেমটাকেও এভাবেই সলভ করে নেবে। চলো নেক্সট। এবার চলে আসবো এক্সেস প্রেসার। আচ্ছা, এই এক্সেস প্রেসার বলার আগে একটু বলে রাখি, সারফেস, নাম্বার অফ সারফেস, এই নাম্বার অফ সারফেসকে আইডেন্টিফাই করার একটা সমস্যা হয় কখনো কখনো। ধরো তোমরা একটা ওয়াটার ড্রপলেট নিলে, মানে জলবিন্দু নিলে, এই জলবিন্দু বা ওয়াটার ড্রপলেটের কটা সারফেস? মাথায় রাখতে হবে এয়ার এর সাথে কন্ট্যাক্ট আছে যে সারফেসের, সেই সারফেসকেই শুধু সারফেস হিসাবে আমরা কাউন্ট করব। যদি ধরে নিই যে এইটা একটা ওয়াটার ড্রপলেট, তার মানে এই ভেতরটা পুরো ওয়াটারে ভর্তি, তাহলে এখানে কিন্তু সারফেস একটাই। আচ্ছা, এবার মনে করো একটা সোপ বাবল নিলাম, এই সোপ বাবল, এই সোপ বাবলের কি হয়, ভেতরেও ফাঁকা মানে এয়ার, তাহলে এখানেও একটা এরিয়া, উপরেও একটা এরিয়া, তাহলে সোপ বাবলের ক্ষেত্রে কিন্তু এরিয়া কাউন্ট হবে দুটো। আচ্ছা, এবার মনে করো বললাম একটা এয়ার বাবল আছে বা সোপ বাবল আছে কিন্তু ওটা ওয়াটারের মধ্যে, তাহলে তার জন্য সারফেস এরিয়া কটা? যেহেতু এটা সোপ বাবল তাহলে ভেতরে একটা, কিন্তু এইদিকে তো সব ওয়াটার, তাই এটাকে তখন আর কাউন্টিং করব না। তাহলে এক্ষেত্রে সারফেস এরিয়া একটা যেটা বাইরে, এক্ষেত্রে সারফেস এরিয়া দুটো, একটা ভেতরে এবং একটা বাইরে। আর এটা কি করে বলেছিলাম, এটা হলো সোপ বাবল ইন ওয়াটার, এটার ক্ষেত্রেও কিন্তু একটাই সারফেস এরিয়া যেটা ভেতরে, এবং বাইরেরটা কিন্তু কোনোভাবে কাউন্ট হচ্ছে না, কারণ এটা হলো ওয়াটার কন্ট্যাক্টে আছে। তাহলে মাথায় রাখতে হবে যে সারফেস এরিয়া বলতে কিন্তু শুধু এয়ার কন্ট্যাক্টে যে সারফেসটা থাকবে সেই সারফেসটাকেই ধরা হয়। ওকে, তো এবার চলে আসি এক্সেস প্রেসারের ব্যাপারটা। আচ্ছা, তো এই কোন একটা ধরে নিলাম বাবল বা কোনো কিছু, এই বাবলটাতে ভাবো তো যে এই বাইরেরও একটা প্রেসার আছে, ভেতরেরও একটা প্রেসার আছে। কোনো একটা পজিশনে যদি দুদিক থেকেই প্রেসার বা ফোর্স এভাবে কাজ করে, এবং আমরা যদি ধরে নিই যে দুটো সমান সমান আছে এদিক ওদিক, তাহলে পরে কি হবে, এটা তো এরকম প্লেন হওয়ার কথা বা সোজা লাইন হওয়ার কথা। তাহলে আমাদের এখানে কার্ভ, এই বাবলগুলোতে কার্ভ লাইন কেন হয়? বাবলগুলোতে এই কার্ভ লাইন হওয়ার কারণ হলো এর বাইরেরও প্রেসার আছে, ভেতরেরও প্রেসার আছে, কিন্তু সামহাউ ভেতরের প্রেসার একটু হলেও বেশি। ভেতরের প্রেসার বেশি না হলে এটা কখনো এরকম কার্ভ শেপ নিত না। তাহলে বাইরের প্রেসারের তুলনায় ভেতরের প্রেসার এই যে একটু বেশি, এই বেশিটাকেই বলা হয় হলো এক্সেস প্রেসার। তাহলে আমরা প্রথমে জানবো যে, তাহলে একটা জিনিস বলতে পারি যে যে কোনো শেপ, মানে স্ফেরিক্যাল শেপ বা সার্কুলার শেপ যাই হোক, তো এই শেপগুলোর মূল কারণ কিন্তু এক্সেস প্রেসার। এক্সেস প্রেসার যদি না থাকতো তাহলে কিন্তু সব সারফেসই এরকম প্লেন হতো। তাহলে এখানে এরকম একটা কার্ভ সারফেস আছে, তার মানে এর কারণ হলো এক্সেস প্রেসার। এই এক্সেস প্রেসারের ক্যালকুলেশন গুলো বুঝতে পারছো, আমরা এমসিকিউ করবো, সুতরাং ক্যালকুলেশনের প্রসিডিওরের মধ্যে যাচ্ছি না, শুধু এক্সেস প্রেসারের ভ্যালু কত হয় সেগুলো দেখবো। ফর ওয়াটার ড্রপ, একটা ওয়াটার ড্রপের জন্য এক্সেস প্রেসারের ভ্যালু হলো 2T/R। আচ্ছা, এয়ার বাবল ইন ওয়াটার এটারও 2T/R, আর সোপ বাবল এটার হলো 4T/R। খেয়াল করো, যাদের যাদের একটা সারফেস তাদের জন্য 2T/R, যাদের জন্য ডাবল সারফেস মানে ভেতরে এবং বাইরে তাদের জন্য 4T/R, মানে দুটো সারফেস যেহেতু তাই 2 দিয়ে গুণ হয়ে গেল। তো এটা কি কাজে লাগবে একটু দেখে নেওয়া যাক। দেখো প্রবলেমটা আছে, ক্যালকুলেট দ্য টোটাল প্রেসার অফ অ্যান এয়ার বাবল ইমার্জড জাস্ট বিলো দ্য ওয়াটার লেভেল হ্যাভিং রেডিয়াস 0.1 মিলিমিটার। তো এই 0.1 মিলিমিটার রেডিয়াসের
একটা কি আছে, এয়ার বাবল আছে। কোথায় আছে? বিলো দ্য ওয়াটার লেভেল। এই দুটো জিনিসকে পরিষ্কার মাথায় রাখতে হবে, কোন বাবল না এয়ার বাবল, কোথায় আছে? বিলো দ্য ওয়াটার লেভেল। তাহলে আমরা আগেই বলেছি ওয়াটার লেভেলের নিচে যদি কোনো বাবল থাকে তাহলে এর এই বাইরের দিকের সারফেসটা কাউন্ট করব না, শুধু একটাই সারফেস কাউন্ট করব। তাহলে একটাই যদি সারফেস কাউন্ট করি তাহলে এক্ষেত্রে টোটাল প্রেসার, আচ্ছা এক্ষেত্রে তাহলে এক্সেস প্রেসার কি হবে? এক্সেস প্রেসার ক্যালকুলেট করা হবে 2T/R দিয়ে। ওকে, 2T/R, আর এর ভ্যালু দেওয়াই আছে 0.1 মিলিমিটার, ক্যালকুলেশন হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো এই প্রবলেমটাতে খেয়াল করো, ফাইন্ড করতে বলেছে দ্য টোটাল প্রেসার। এই টোটাল প্রেসার আর এক্সেস প্রেসার মোটেই এক জিনিস নয়। তাহলে কিভাবে আলাদা এরা? বলছে যখন আমার একটা ওয়াটার সারফেসের নিচে এরকম কোন একটা বাবল আছে, এই বাবলটা ব্যালেন্স হয়েছে উপরের একটা অ্যাটমসফিয়ারিক প্রেসার দিয়ে, সেটা 1 atm, আর এটা কি জাস্ট বিলো দ্য সারফেস বলেছে বলে আর এই জলের জন্য যে প্রেসার সেটাকে কোনো ক্যালকুলেশন করতে হলো না। তাহলে জলের জন্য প্রেসার থাকলে কেমন প্রবলেম হয় সেটা পরে বলছি। তাহলে এখানে আমার এই বাবলটার টোটাল প্রেসার কত হবে? এই অ্যাটমসফিয়ারিক প্রেসারের সমান তো একটা ভেতর থেকে প্রেসার আছে যেটা এর সাথে ব্যালেন্স হয়েছে, প্লাস এর শেপের জন্য এক্সেস প্রেসার। তাহলে আমাকে যেটা টোটাল প্রেসার বের করতে বলেছে, এই টোটাল প্রেসার ইকুয়াল টু হবে ওই অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস এর যে এক্সেস প্রেসার, মানে 2T/R। এই অ্যাটমসফিয়ারিক প্রেসারের ভ্যালু কত? 76 সেন্টিমিটার এইচজি। আর এক্সেস প্রেসারের ভ্যালু কত? 2 × T/R এর ভ্যালু 0.1 মিলিমিটার, তাই এটাকে সেন্টিমিটারে নিতে গেলে 0.01 সেন্টিমিটার। তাহলে এইটা যেটা এলো এটা কিন্তু পুরো সিজিএস এ এলো। এবার এটাকেও যদি সেমি এইচজি তে নিতে চাও, কোনো একটা প্রেসারের ভ্যালু যখন সিজিএস এ থাকে ওটাকে যদি সেমি এইচজি তে নিতে হয়, তোমরা নিশ্চয়ই এরকম একটা ফর্মুলা জানো, P = HDG। তাহলে সেক্ষেত্রে সেমি এইচজি তে নিতে গেলে ওকে যেটা করতে হবে, পারদের যে ডেন্সিটি 13.6 দিয়ে ডিভাইড করতে হবে, প্লাস জি মানে 980 দিয়ে ডিভাইড করতে হবে, করলে তবে গিয়ে 2T/R এর ভ্যালু আসবে। এবার যেমন যেমন ভ্যালু, এখানে তো আমি কোনো পার্টিকুলার ভ্যালু দিয়ে দিইনি, সেই জন্য এখানে একটা রাফ ভ্যালু আসলো। তোমাদের কাজ হবে এই ভ্যালুটা ক্যালকুলেশন করা। এবার তুমি যদি মনে করো যে না আমরা পাস্কাল বা ডাইন পার সেমি স্কোয়ারে নেব, তাহলে এক্ষেত্রে কি হবে? 76 × 101325। আসলে এই 1 atm মানে 101325 ডাইন পার সেমি স্কোয়ার। আচ্ছা, আরেকটা জিরো আসবে, তাহলে কি হলো? 10 13 25 0। এটা মুখস্থ রাখতে হয় যে 1 atm মানে হলো কত ডাইন পার সেমি স্কোয়ার। পাস্কালে হলে এই জিরোটা হয় না। ওকে, তাহলে এই পর্যন্ত এলো। প্লাস 2 × সারফেস টেনশনের ভ্যালু যাই দেওয়া থাকবে, এখানে কোনো কিছু দেওয়া ছিল না তাহলে আপাতত টি থাক, ডিভাইডেড বাই 0.01। এই ক্যালকুলেশন করলে যত আসবে তত ডাইন পার সেমি স্কোয়ার হয়ে গেল। তাহলে এইভাবে আসলে এইটাতে কি বের করা হলো? এটাতে টোটাল প্রেসার বের করা হলো বলেই কিন্তু আসলে এটিএমটা প্লাস হলো, 1 এটিএমটা। এখানে দেখো আর একটা জিনিস খেয়াল করো, এখানে বলেছে এয়ার বাবল ইজ ইমার্জ জাস্ট বিলো দ্য ওয়াটার লেভেল। জাস্ট বিলো দ্য ওয়াটার লেভেল হওয়ার জন্য এই টোটাল প্রেসারে আর কোনো ওয়াটার প্রেসার অ্যাড হলো না। কিন্তু যদি এরকম থাকতো যে এই হলো আমার একটা ওয়াটার সারফেস, এখান থেকে ধরো 10 সেন্টিমিটার নিচেই একটা বাবল আছে, এবং সেক্ষেত্রে বললো যে টোটাল প্রেসার কত, তখন এখানে টোটাল প্রেসার বের করতে গেলে কি করতে হতো? এই একটা 1 atm উপরে থাকতো, প্লাস এই 10 সেন্টিমিটারের জন্য একটা প্রেসার হতো, তাহলে HDG 10, ডি এর ভ্যালু জলের 1, এটা যেহেতু জলের মধ্যে আছে তাই জলের ঘনত্ব 1 × G মানে 980, প্লাস এরপর যেটা এক্সেস প্রেসার আসতো 2T/R। তাহলে বোঝা গেল জাস্ট বিলো হলে এই জলের হাইটের জন্য বা জলের ডেপথের জন্য কোনো প্রেসার নেব না, আর যদি জলের খানিকটা নিচে আসে তখন কিন্তু জলের হাইটের জন্য এটা নেব। ওকে, পরের টপিকে চলো। আচ্ছা, এবার চলে আসি ক্যাপিলারিটি, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, জুরিন্স ল, এগুলোতে।
তো এই ক্যাপিলারিটি বোঝার জন্য প্রথমে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা একটু বুঝে নেওয়ার দরকার আছে। দেখো কিরকম, এই মনে করো একটা সলিড সারফেস, তার উপর আমরা একটা লিকুইডের ড্রপ দিলাম, ধরলাম এইভাবে লিকুইড ড্রপটা আছে। এবার এই লিকুইড ড্রপে কোথায় কোথায় সারফেস টেনশন কাজ করবে, যেখানে যেখানে সারফেস আছে সেখানে সেখানে। সারফেস কোথায় কোথায় আছে, এখানে তিনটে সারফেসকে আমরা ভাবতে পারি। একটা হলো এই সলিড আর গ্যাস এর মাঝখানে এটা একটা সারফেস, তাহলে এখানে মনে করো একটা সারফেস টেনশন। একটা হলো লিকুইড আর গ্যাস, এখানে একটা সারফেস, তাই এদিকে একটা সারফেস টেনশন। আর একটা হলো লিকুইড আর সলিড, এই দুটোর মাঝখানে এদিকে একটা সারফেস টেনশন। তাহলে মোট তিনটে সারফেস টেনশন ভাবতে পারি। এবার এই যে সারফেসটা, মানে লিকুইড আর গ্যাসের সারফেসে যে সারফেস টেনশন, সেটা নিশ্চয়ই লিকুইড সারফেসের উপর ট্যানজেনশিয়াল গেছে। বলছে এই যে লাইনটা, এই লাইনটা আমার লিকুইডের সাথে, সরি, লিকুইডের মধ্যে দিয়ে সলিডের সাথে যে অ্যাঙ্গেল করে, তাহলে কি হচ্ছে, এই লাইনটা সলিডের সাথে যে অ্যাঙ্গেল করে, এই সলিডের সাথে অ্যাঙ্গেল তো এটাও হতে পারতো, কিন্তু এটা নিলাম না, নিলাম এটা, কারণ ডেফিনেশন বলছে এই লাইনটা লিকুইডের মধ্যে দিয়ে সলিডের সাথে যে অ্যাঙ্গেল করে, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ কন্টাক্ট। এটাকে থিটা দিয়ে লেখা হয়, এর ভ্যালু লেস দ্যান 90, গ্রেটার দ্যান 90, যা খুশি হতে পারে। ওকে, এবার এটার থেকে ক্যাপিলারিটি বোঝানোটা একটুখানি সহজ হবে। কিরকম, মনে করো একটা পাত্রের মধ্যে আমি কিছুটা জল নিয়েছি, নিয়ে এর মধ্যে একটা ছোট্ট সরু ক্যাপিলারি টিউব ডুবিয়ে দিয়েছি। তো এই ক্যাপিলারি টিউবটা যদি আমি এর মধ্যে ডুবিয়ে দিই, দিলে পরে এই জলটা কি হবে, জলটা এর ওপর দিকে একটু উঠে আসবে। এই যে ওপর দিকে উঠে আসলো, উঠে ও এইরকম একটা শেপ নেবে। আচ্ছা, এটা জলের মধ্যে না ডুবিয়ে যদি এই টিউবটাকে, মানে এই যে ক্যাপিলারি টিউবটাকে যদি পারদের মধ্যে ডোবানো হতো, মনে করো এখানে পারদ আছে, সেখানে যদি আমরা এরকম একটা ক্যাপিলারি টিউব ডুবিয়ে দিতাম, তাহলে দেখতে পেতাম এই মাঝখানে যে লেভেলটা, এটা উপরে না উঠে নিচেই নেমে আসতো, এবং তার শেপটা এরকম হতো। এখান থেকে এমসিকিউ এভাবে হতে পারে যে ক্যাপিলারি টিউবকে জলে ডোবালে সেক্ষেত্রে মেনিসকাস বা উপরের পর্দার শেপ কেমন, দেখতেই পাচ্ছ ভেতর দিকে ঢোকানো, ভেতর দিকে ঢোকানো মানে এটাকে অবতল বা কনকেভ বলে। আর পারদের মধ্যে ডোবালে কি হয়, এটা এরকম, মেনিসকাসটা হলো এইরকম, মেনিসকাস মানে উপরের পর্দাটা, উপরের পর্দাটা কি হবে এইরকম, এরকম মানে কনভেক্স বা উত্তল। তো এখানে একটা বিষয় বলে রাখি, যে আমি কিন্তু এক্ষুনি কনভেক্স বা কনকেভের গল্পটা কিন্তু বললাম হলো এই মেনিসকাস বা শেপ নিয়ে, কিন্তু জলের মধ্যে ডোবালে জলের লেয়ার ওপরে উঠবে, পারদের মধ্যে ডোবালে পারদের লেয়ার নিচেই নামবে। এই যে কতটা হাইট ওপরে উঠছে বা কতটা হাইট নিচেই নামছে পারদ বা জলের মধ্যে, এই হাইটটাকে বলে ক্যাপিলারি হাইট। এই হাইটকে কিভাবে ক্যালকুলেট করা হয়, এই হাইট ক্যালকুলেট করার ইকুয়েশন হলো এটা। এই ফর্মুলাতে কিভাবে হাইট ক্যালকুলেট করতে হয় দেখো, টু নেব, টি মানে হলো সারফেস টেনশন, সেটা ওয়াটারের হতে পারে বা পারদের হতে পারে। কস থিটার এই যে থিটাটা, থিটাটা হলো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। আর আর রো জি, আর হলো ক্যাপিলারি টিউবের যে রেডিয়াস বা ব্যাসার্ধ, জি মানে জি, আর রো হলো ডেনসিটি, ডেনসিটি অফ মেবি ওয়াটার অর এটা পারদ। আচ্ছা, এই থিটার ভ্যালু পারদ এবং জলের ক্ষেত্রে দেখো ডিফারেন্স কোথায়। আমরা আগেই বলেছিলাম যে এখানে একটা এরকম ট্যানজেন্ট টানবো, এখানেও দেখো লিকুইড সারফেসের উপর ট্যানজেন্ট টানবো, এবং এইটা লিকুইডের মধ্যে দিয়ে সলিডের সাথে যে অ্যাঙ্গেল, এই যে লিকুইডের মধ্যে দিয়ে সলিডের সাথে যে অ্যাঙ্গেল, তাহলে এই জায়গাটাতে দেখতে পাচ্ছি এটা লেস দ্যান 90 ডিগ্রি হচ্ছে, আর এখানে দেখো এটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি হচ্ছে। আচ্ছা, তাহলে জলের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট লেস দ্যান 90 ডিগ্রি হয়, পারদের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কিন্তু গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়। আর এখান থেকে যদি কোনো প্রবলেম দেয়, বুঝতে পারছো এই এইচ ইকুয়াল টু 2t cos থিটা বাই আর রো জি, এই ফর্মুলা দিয়ে আসবে। আচ্ছা, এখান থেকে আর একটা বিষয় একটু খেয়াল করো, সেটা হলো এই ইকুয়েশন থেকে পরের লাইনে দেখো তো এভাবে লেখা যায়, আর ইন্টু এইচ ইকুয়াল টু 2t cos থিটা
ডিভাইডেড বাই জি ইন্টু রো। তো আর মানে রেডিয়াস, এইচ মানে কতটা হাইট উঠছে বা নামছে, যেটাকে আমরা ক্যাপিলারি হাইট বলি, টি মানে সারফেস টেনশন, থিটা অ্যাঙ্গেল অফ কন্টাক্ট, জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, রো ইজ দ্য ডেনসিটি অফ দ্যাট লিকুইড। তাহলে এই যে রাইট সাইডের যতগুলো ফর্ম আছে প্রত্যেকেই একটা পার্টিকুলার এক্সপেরিমেন্টাল সেটআপের জন্য কিন্তু কনস্ট্যান্ট। একটা পার্টিকুলার এক্সপেরিমেন্টাল সেটআপের জন্য এগুলো সব কনস্ট্যান্ট। তাহলে ইন দ্যাট কেস আমরা এখান থেকে বলতে পারি আর ইন্টু এইচ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই আর ইন্টু এইচ ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি? এইটা ইকুয়াল টু মানে হলো রেডিয়াস ইন্টু হাইট, দুটো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে। তাহলে রেডিয়াস বেশি হলে হাইট কম হবে, রেডিয়াস কম হলে হাইট বেশি হবে। তার মানে এই যে টিউব গুলো দেখতে পাচ্ছ, যেগুলোকে আমরা ক্যাপিলারি টিউব বললাম, এই ক্যাপিলারি টিউব গুলো যত রেডিয়াস ছোট মানে যত সরু, তার হাইট তত বেশি হবে, আর এটা বেশি হলে হাইট তত কম হবে। এই যে লটাকে, এই লটাকে বলে জুরিনস ল। এটাকে কি বলে? জুরিনস ল। জুরিনস লকে অনেক সময় এভাবেও লেখা হয় নেক্সট লাইনে, এইচ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, মানে রেডিয়াসের সাথে যে ক্যাপিলারি হাইট সেটা হলো ইনভার্সলি প্রপোর্শনাল। আশা করি বোঝা গেছে। নেক্সট পেজে যাই। আচ্ছা, এরপর চলে আসবো নিউম্যানস ট্রায়াঙ্গেল। এই নিউম্যানস ট্রায়াঙ্গেল কিভাবে? মনে করো একটা লিকুইডের উপর একটা লিকুইড ড্রপ ফেললাম, ধরো জলের উপর এক ফোঁটা কেরোসিন ফেললাম। এই জলের উপর এক ফোঁটা কেরোসিন ফেললে এখানে কি কি সারফেস, ধরো এটা এই বাকিটা হলো আমার কোন একটা লিকুইড আর এটা একটা পার্টিকুলার লিকুইড, এই কেরোসিনের ড্রপ। তাহলে এখানে দেখো তিনটে সারফেস আছে, এইটার সাথে এটার একটা, এটার সাথে এটা একটা, এটার সাথে এটা একটা। তারপরে এখানে মোট তিনটে সারফেস টেনশন কাজ করছে, S1 S2 S3। কোনোভাবে এই ছবিতে দেখতে পাচ্ছ S3টা যদি S1 এবং S2 থেকে বেশি হয়, তার মানে এটা কোনোভাবে ব্যালেন্স নয়, আনব্যালেন্স ফোর্স। আর যেখানে যেখানে আনব্যালেন্স ফোর্স কাজ করে সেখানে সেখানে আমরা জানি যে এটা আনব্যালেন্স অবস্থায় থাকবে। আনব্যালেন্স অবস্থায় মানে স্টেবল থাকে না। তখন কি হবে? এই ওয়াটার ড্রপলেট বা যে ড্রপলেটটা, লিকুইড ড্রপলেটটা উপরে রাখা হয়েছে, এটা কিন্তু ওখানে শান্তভাবে থাকবে না, ছোটাছুটি করবে বা কিছু একটা হবে। তাহলে এই নিউম্যানস ট্রায়াঙ্গেলের কনসেপ্ট থেকেই কিন্তু আসলে যেটা আসে সেটা হলো, ধরো ওই কচু পাতার উপর এক ফোঁটা জল দিলাম, জল দিলে জলটা কচু পাতাকে ভেজাবে না বা কিছু হবে না। সেখান থেকে গল্পটা কি, যে মানে ওটাকে এক্সপ্লেন করা হচ্ছে নিউম্যানস ট্রায়াঙ্গেল দিয়ে, এবং সেক্ষেত্রে এই কন্ডিশন অফ স্প্রেডিংটা কি হচ্ছে না মেনে চলছে, তো সেজন্য স্প্রেড হচ্ছে। একই রকম এক্সাম্পল ধরো যেগুলো বর্ষাতি বা ছাতা কিংবা রেইনকোট হোয়াটএভার, এর উপর জল পড়লে কেন ওইগুলো ভিজে যায় না, বরঞ্চ ওর উপর কি জলটা স্লিপ করে যায়। এই স্লিপ করে যায় বা কারণ কি? এর কারণও কিন্তু মানে এটাকে এক্সপ্লেন করা হয় নিউম্যানস ট্রায়াঙ্গেল দিয়ে। ওকে, তাহলে দেখো আমরা এই পর্যন্ত যেটা পড়লাম এটা হলো আমাদের সারফেস টেনশন। সারফেস টেনশন থেকে থিওরি বা কনসেপ্ট যা ছিল এটুকুই, এর বাইরে আর কোনো আলাদা থিওরি পড়তে হবে না। এবার যেটা করতে হবে, এই টাইপের বা এই টপিকের উপর বিভিন্ন রকম এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। সেগুলো আমাদের প্র্যাকটিস সেটগুলোতে তো আছেই, বা মক টেস্টের সেটেও পাবে, সেখান থেকে করে নেবে। আমরা পরের দিন নেক্সট ক্লাসে যাব।